প্রতিবেদনটি প্রাসঙ্গিক এই জন্য যে ৭৫-এর খুনিদের একজন শীর্ষ খুনি, আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম এই মুহূর্তে আজকে গত রাত থেকে বাংলাদেশে উদয় হয়েছে হঠাৎ করে ৫০ বছর পরে। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে, সেটি নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়, গণমাধ্যমে তোলপাড়। বিবিসি বাংলার প্রতিবেদনটি কি ছিল? শেখ মুজিবকে হত্যার পর বঙ্গভবন থেকে যেভাবে দেশ চালান মেজররা, অর্থাৎ ৭৫-এর সেই ট্র্যাজেডির পরে বঙ্গভবন থেকে এই যে শরীফুল হক ডালিম, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এই যে গংটি ছিল, এটি বঙ্গভবনেই থাকতেন, বঙ্গভবনেই খেতেন, বঙ্গভবনেই পড়তেন, বঙ্গভবনের সুযোগ সুবিধা নিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন রাজকীয় হালে। আজকে কিন্তু 2024-এর অবস্থাটিও ঠিক তেমন মনে হচ্ছে। কারণ হচ্ছে এখন মেজরদের জায়গাটি কারা দখল করেছেন? সমন্বয়করা। ৭৫-এর পার্থক্য আর 2024-এর পার্থক্য শুধুমাত্র রক্তপাত এবং রক্তপাতহীনতা। ৭৫-এ ক্ষমতার কেন্দ্রে, ক্ষমতার শীর্ষে রক্তপাত হয়েছিল, 24-এ রক্তপাত হয়নি। রক্তপাত ছাড়া এটি অভ্যুত্থান হয়েছে। সেই জায়গা থেকে ক্ষমতার ভর কেন্দ্র বা ক্ষমতা পরিচালনার সেম মনে হচ্ছে। সেখানে ক্ষমতার ভর কেন্দ্রে বা সামনে রাখা হয়েছিল মোস্তাককে, আর এবার রাখা হয়েছে মোহাম্মদ ইউনুসকে। এখন আমরা বিবিসির প্রতিবেদনটিতে একটু যাই, তাহলে বিস্তারিত, যেহেতু বলেছি যে প্রতিবেদনের আলোকেই কথা বলবো। 15ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের খবরটি সারা দেশের মানুষের কাছে এসেছিল অনেকটা বজ্রপাতের মতো। প্রথমে অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য মনে হয়েছিল। ঠিক 24-এ, এই 2024-এও 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। সেনাপ্রধানের মুখে এই ধরনের ঘোষণা অনেকটা বজ্রপাতের মতোই হয়েছিল। পরে ধীরে ধীরে মানুষ এটি বিশ্বাস করেছিল। কিন্তু ৭৫-এ যেটি ঘটেছিল, বেলা গড়াতে সবাই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হন। বাংলাদেশ বেতারে কিছুক্ষণ পরপরই ঘোষণা দেওয়া হচ্ছিল। আমাদের ৭৫-এর ঘটনা আমরা দেখিনি, 24-এর ঘটনা যেটি দেখলাম, যে আমরাও দুপুরের পর থেকে যতই বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, আমরা নিশ্চিত হলাম এবং বিভিন্ন গণমাধ্যমে সেটি বলা হচ্ছিল। মানুষের মধ্যে এক ধরনের হচকিত ভাব ছিল, কিন্তু দ্রুতই একের পর এক ঘটনা ঘটছিল দিনভর। এবারও সেটিই ছিল, কিন্তু দিনভর দ্রুত খুব বেশি কিছু ঘটেনি। জাস্ট রাতে মহামান্য রাষ্ট্রপতির একটি ভাষণ হয়েছিল। ওই দিন অর্থাৎ 15ই আগস্ট খন্দকার মোশতাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং তার মন্ত্রিসভাতেও বেশিরভাগই আওয়ামী লীগের নেতারাই ছিলেন। যদিও দেশে ততক্ষণে আওয়ামী লীগ ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে, সেখানে আওয়ামী লীগের নেতারা ছিল, কিন্তু এবার তো 3 দিন দেশে কোনো সরকারই ছিল না এবং 3 দিন পরে গিয়ে আওয়ামী লীগের নাম নিশানা এবার রাখা ছিল না কোথাও। আওয়ামী লীগ বহির্ভূত লোকজনকে দিয়ে সরকারটি গঠিত হয়েছে এবং আওয়ামী লীগ বিরুদ্ধ বললে ভুল হবে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা বুঝতে পারছিলেন না তাদের ঠিক কি করা উচিত। সেম ঘটনা এবারও 2024-এও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা সেই 5 আগস্টের পরে 8 আগস্ট সরকার গঠিত হয়েছে, আজ পর্যন্ত বুঝতে পারছেন না যে কি করা উচিত, কি করতে হবে আর কি না করতে হবে। কয়েকজন ছাড়া উপদেষ্টা কাউকে এখনো পর্যন্ত আপনি কিন্তু দেখেন না। তাদের কণ্ঠটা কেমন, এখন পর্যন্ত অনেক উপদেষ্টার আমরা কণ্ঠ কিন্তু শুনিনি। 5 মাস হয়ে 6 মাসে পড়তে যাচ্ছে। পরের কয়েকদিনেও পরিস্থিতি একই রকম থমথমে ছিল 75-এ। অফিস, আদালত আর কলকারখানায় কাজকর্ম একরকম স্থগিত হয়ে গিয়েছিল, যে কারণে কয়েকদিন পর সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য বিশেষ নির্দেশনাও পাঠাতে হয়েছিল সরকারকে। এবারও কিন্তু সেম ঘটনা ঘটেছে। অফিস, আদালত এক প্রকার স্থবির এবং কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এখনো কিন্তু একই অবস্থা। এই যে 2024-এ এসেও এই একই ঘটনা ঘটেছে এবং 2024-এর ধকল আজকে 5 মাস পেরিয়ে গেলেও কেটে ওঠেনি। নামমাত্র মানুষ অফিসে যায় আসে, কিন্তু অফিসে কার্যত কাজ হয় না। কলকারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে।
হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন সে সময় সেনাবাহিনীতে কর্মরত এবং সাবেক কয়েকজন কর্মকর্তা, যারা সবাই ছিলেন বাহিনীর মধ্যম সারির কর্মকর্তা। হত্যাকাণ্ডের পর তারা একটি সেনা পরিষদ গঠন করেন। 3রা নভেম্বর দেশে আরেকটি সেনা অভ্যুত্থানের আগ পর্যন্ত নেপথ্যে এই সেনা পরিষদই দেশ শাসন করেছে। অর্থাৎ মোস্তাক সরকারের আমলে পুরোটা সময় এই যে মেজর ডালিমদের দিয়ে একটি সেনা পরিষদ গঠিত হয়েছিল এবং এরা বঙ্গভবনে থেকে দেশ পরিচালনা করত, সেখান থেকে নির্দেশনা আসতো। ঠিক আজকে 2024-এ উর্দি পড়া মানুষদের পরিষদ নেই, উর্দি ছাড়া এই যে ছাত্র নামে যারা আছে তাদের দিয়ে একটা ভেতরে ভেতরে পরিষদ আছে। মোহাম্মদ ইউনূস জাস্ট সিটে বসে আছে, কিন্তু দেশ পরিচালনা হচ্ছে এবং বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন আইন এটা সেটা করা হচ্ছে এই ছাত্রদের নামে, এবং ছাত্রদেরকে সহযোগিতা করছেন বা ব্রেন দিচ্ছেন, পুশ করছেন উপদেষ্টা পরিষদেরই 1-2 জন মানুষ। সে সময়ও মেজররা ক্ষমতাকে পাকাপোক্ত করবার চেষ্টা করেছিলেন। হত্যাকারীরা সে সময় বঙ্গভবনে অবস্থান নিয়েছিল এবং তারা সেখানে সেনা পরিষদ গঠন করেন। খানিক আগে যেটি বললাম, সেখান থেকেই নির্দেশনা দিয়ে তারা পরের 2.5 মাসের কিছু বেশি সময় শাসন করে। পরবর্তীতে 15ই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের দেয়া একাধিক সাক্ষাৎকার এবং বইতেও বিষয়টি পরিষ্কারভাবে উঠে এসেছে। রাজনৈতিক ইতিহাসবিদ এবং সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকের লেখায়ও সে সময়ের বর্ণনা পাওয়া যায়। তাদের বর্ণনায় পাওয়া যায় সেনাবাহিনীর একদল মধ্যম সারির কর্মকর্তা যারা রাষ্ট্রপতি শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিল, তারা নিজেদের নিয়ে নিশ্চিত ছিলেন না। সমন্বয়করাও যে কোনোভাবে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে সমন্বয়করাও কিন্তু নিজেদের নিয়ে নিশ্চিত নয়, হতাশায় ভুগছে। এ কারণে বারবার তারা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে দেশ ভালো পরিবর্তন হয়েছে, দেশের পরিস্থিতি শান্ত রয়েছে। একই ঘটনা আজকে 2024-এও দেখা যাচ্ছে। আমরা 75 দেখিনি, কিন্তু আজকে 24 দেখছি, ফটোকপি। সেনাবাহিনীর যে কর্মকর্তারা শেখ মুজিব হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন, তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ক্ষমতার পালা বদলের পর খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি বানানো হবে। 24-এও কিন্তু তেমনটাই দেখা গেল। আগে থেকেই ধারণা করা যাচ্ছে যে আগে থেকেই মোহাম্মদ ইউনূসকে পদে বসাবেন। তাদের বিবেচনায় ছিল 75-এ খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতি বানালে আওয়ামী লীগ এবং বাকশালের একটি পক্ষের সমর্থন পাওয়া যাবে, ফলে অপর পক্ষকে শান্ত করা যাবে। অন্যদিকে পশ্চিমা এবং মুসলিম দেশগুলোর সমর্থন জোগাড় করা সহজ হবে। মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ঠিক তেমনটি ঘটেছে। আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশে তাদের সবার সমর্থন পাওয়া যাবে এবং মোহাম্মদ ইউনূস যেহেতু নোবেল পুরস্কার বিজয়ী, সেই হেতু মোহাম্মদ ইউনূসকে আস্থায় নিয়ে এই ছাত্র সমন্বয়করা দায়িত্ব দিয়েছেন, ভেবেছে যে আন্তর্জাতিক সমর্থনও পাওয়া যাবে। কিন্তু আসলে আজকে 5 মাস পরে এসে যদি দেখেন আন্তর্জাতিক সমর্থন নেই। 15ই আগস্ট যখন ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রক্তের দাগও শুকায়নি, তখন নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রিসভার অন্যতম সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষী স্বাধীনতা প্রথম দশক এই বইতে একথা লিখেছেন। মিস্টার চৌধুরী লিখেছেন, সরকার গঠন করে তিনি মোস্তাক জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন। 24-এ কি দেখলেন? জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয়েছিল, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান। সেই স্লোগানকে আদালত কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। এখন সবাই জিন্দাবাদ বলছে। বাংলাদেশ বিরোধী ও পাকিস্তানপন্থী কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চ পদে বহাল করেন। এ সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে ওঠে। 24-এ কি দেখছেন? আমি বলছি না কথায় কথায় যে ফটোকপি, সেম টু সেম। 15ই আগস্টের সকালের দিকে হত্যাকারী সেনারা মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার, নৌবাহিনী প্রধান MH খানকে রেডিও স্টেশনে নিয়ে আসে।
প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পরের কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় এবং সারা দেশে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও বাকশালের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। 2024-এও ঠিক তেমনটি ঘটেছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ইউনূস সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং সেই সাথে আওয়ামী লীগ নেতাদের সমানে গ্রেপ্তার করা হচ্ছে 75-এর মতোই। সেদিন বিকালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তাক আহমেদ, যেটি খানিক আগে বললাম। এরপর ওই দিনই উপরাষ্ট্রপতি হিসেবে মাহমুদুল্লাহ শপথ নেন, মন্ত্রিসভাও গঠিত হয়। সে সময় সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত খলিলুর রহমান তার বই কাছে থেকে দেখা 73-75-এ লিখেছেন, মোস্তাক একে একে বঙ্গবন্ধু ক্যাবিনেটের মন্ত্রীদের ডেকে কিং বা বন্দি করে আনেন বঙ্গভবনে। ওরা ওখানে পৌঁছান 10টা কিংবা 11টার দিকে, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার 5-6 ঘন্টা পর। ওখানে গিয়ে তারা সবাই নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তবে বাকশাল সরকারের সকল মন্ত্রী বা প্রতিমন্ত্রী মোস্তাক সরকারের শপথ নেননি। যারা সরকারে যোগ দিতে রাজি হননি তাদের নামে নানা অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়। আনোয়ারুল ইসলাম তার রক্ষী বাহিনীর সত্য মিথ্যা বইয়ে লিখেছেন, খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতা গ্রহণ এবং মন্ত্রিসভা গঠন করেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করতে থাকেন। 2024-এ আওয়ামী লীগ নেতাদের সমানে গ্রেপ্তার করা হচ্ছে। যারা বিদেশে চলে গেছেন তারা বেঁচে গেছেন, কিন্তু যারা দেশে আছেন তারা গ্রেপ্তার হচ্ছেন। ঠিক তেমনি ভাবে 1975 সালে তখন বিদেশ যাওয়ার এত এখনকার মতো সুব্যবস্থা ছিল না বা কোনো বিশেষ ব্যবস্থা ছিল না যে সব বিদেশে চলে যাবেন, কিন্তু সেই সময় বেশিরভাগ নেতাই দেশে ছিলেন। যার দরুন সেই 23শে আগস্ট 75-এর 23শে আগস্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ.এম. কামারুজ্জামান, এম মনসুর আলী, আব্দুস সামাদ আজাদ সহ শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা তাকে সমর্থন করতে এবং তার মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেন তাদের বন্দী করেন মোস্তাক সরকার। খন্দকার মোস্তাক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও পর্দার অন্তরাল থেকে আসলে সার্বিক সহায়তা করছিল তথাকথিত সেনা পরিষদ। আজকে 2024-এ কি হচ্ছে? মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আছেন, ফ্রন্ট লাইনে আছেন, সামনে আছেন, কিন্তু পেছন থেকে কে চালাচ্ছে? সেই সময় চালিয়েছিল সেনা পরিষদ। এখন সমন্বয়ক, এবং সমন্বয়কদের পেছনে কিন্তু একটা বলয় আছে, জামাত শিবির যেটি বলেন না কেন, তারা কিন্তু দেশটি চালাচ্ছে। 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইতে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ লিখেছেন, খন্দকার মোস্তাক আহমদ যথেষ্ট দক্ষতার সাথে অবস্থা মোকাবেলার চেষ্টা করতে থাকেন, কিন্তু বঙ্গভবনে তাকে ঘিরে তখন জেকে বসে আছে অভ্যুত্থানের নায়ক তরুণ মেজররা তখন ছিল। এখন আছে কে? ইউনূসের আশপাশ দিয়ে এই যে সমন্বয়কদের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা সরকারের ভেতরে ঢুকে আছেন, আর বাইরে মাঠে কিছু আছেন। এই মিলিয়ে চলছে সরকার। প্রকৃতপক্ষে মেজর ফারুক রশিদ সর্বময় কর্তা হয়ে ওঠে। মেজর ডালিম, নূর, শারিয়ার, পাশা, রাশেদ প্রমুখ জুনিয়র অফিসাররা বঙ্গভবনে অবস্থান নিয়ে দেশ শাসন করতে থাকে। বঙ্গভবনে শীতাতাপ নিয়ন্ত্রিত সুদৃশ্য কামারাগুলোতে কুর মেজররা শক্তভাবে জেকে বসে দেশ শাসন করতে লাগে। তারা নিজস্ব স্টাইলে বঙ্গভবনে একটি অঘোষিত সেক্রেটারিয়েট তৈরি করে বিভিন্ন দিক নির্দেশনা দিতে থাকে। খন্দকার মোস্তাক সরকারের দায়িত্ব নেওয়ার পর কি কি পদক্ষেপ নিয়েছিল, পরবর্তীতে হত্যাকারী সেনা কর্মকর্তাদের দেয়া নানা সাক্ষাৎকার ও তাদের লেখা বইতে সে নিয়ে বিস্তারিত উঠে এসেছে। মেজর শরীফুল হক ডালিম তার এক বইতে একাধিক ঘটনার উল্লেখ করেছেন, যা থেকে বোঝা যায় তখনকার সরকার মূলত তাদের পরামর্শ এবং নির্দেশনায় চলছিল। মেজর ডালিম, এই যে আজকের আলোচিত মেজর ডালিম, উদয় হওয়া ডালিম, পরের 2 সপ্তাহের মধ্যে একাধিক আদেশ জারি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সামরিক শাসন জারি, ডালিম নূরের অবসরের আদেশ বাতিল, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উপরাষ্ট্রপতি ও নেতাদের গ্রেপ্তার, বাকশাল ব্যবস্থা বাতিল, জেলায় জেলায় গভর্নর ব্যবস্থা বাতিলের ঘোষণা, যেগুলো 2024-এও চলছে। এই যে বিভিন্ন
অনেকে বাতিল করা হচ্ছে, অবসর বা যাদেরকে অবসরে পাঠানো হয়েছিল তাদের অবসর বাতিল করা হচ্ছে, নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু 75-এও ঘটেছিল, আজকে 24-এও সেটি ঘটছে। সেনা পরিষদের নিরঙ্কুশ ক্ষমতা ছিল বলা হচ্ছে। সেনাবাহিনীর নামে তারা ক্ষমতা দখল করলেও পুরো সেনাবাহিনী সমর্থন তাদের প্রতি ছিল না। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই ক্ষুব্ধ ছিলেন। নভেম্বরের শুরুতে যা দৃশ্যমান হয়, আজকে 2024-এ দেশের যে এই অবস্থা, আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর শতভাগ সদস্যের, শতভাগ ঊর্ধ্বতন কর্মকর্তার আজকের এই অবস্থার প্রতি সমর্থন আছে? 75-এ যেমনটা ছিল না, আজকেও তেমনটা নেই। এখন সামনে কি ঘটে আমাদের দেখার জন্য সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। 75-এ নভেম্বরে দৃশ্যমান হয়েছিল, অল্প কয়েকদিন, 2-2.5 মাসের মধ্যে। ক্ষমতা নেওয়ার পরই হত্যাকারী মেজরদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা সুসংহত করা। সেজন্য তারা প্রথমেই সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনে। এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইতে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরী লিখেছেন, ক্ষমতায় এসেই এই সরকার তাড়াহুড়ো করে সামরিক বাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা করা হয়। উপসেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনা প্রধান করা হয়। পূর্বতন সেনা প্রধান মেজর জেনারেল শফিউল্লাহকে অব্যাহতি দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য। এখনো যদিও বা 24-এ সেনাবাহিনীতে কোনো রদবদলের সেরকম কোনো ঘটনা ঘটেনি। এখন সামনে কি হয় সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি। মিস্টার চৌধুরী আরো লিখেছেন, মেজর রশিদ ফারুক এবং তাদের সহযোগীদের হাবভাব ও চালচলন দেখে মনে হতো দেশ এবং সেনাবাহিনী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। মেজর ফারুক বঙ্গভবনের একটি কালো মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াতো। এখন সমন্বয়কদের অবস্থা দেখেও মনে হয় যে পুরো দেশ এবং প্রশাসন যন্ত্র, সেনাবাহিনী সবকিছু তাদের নিয়ন্ত্রণে। এবং এই যে মেজর ফারুকের কথা বলা হচ্ছে, কালো একটি মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়। এখন সমন্বয়করা গাড়িতে ঘুরে বেড়ায়, যারা রাস্তায় আছে, পদে নেই, সরকারি কোনো দায়িত্ব নেই, তারাও গাড়িতে করে ঘুরে বেড়ায়। 75-এ মেজরদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছে জোরপূর্বক অর্থ আদায়, অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল। খন্দকার মোস্তাক এদেরকে তার নিজের নিরাপত্তার জন্য বঙ্গভবনেই থাকতে উৎসাহিত করতেন। সেই সময় মেজরদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল দুর্নীতির, চাঁদাবাজি, অর্থ আদায়। আজকে সমন্বয়কদের নামে অভিযোগ আছে। কার্যত সেই সময় প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ এবং প্রশাসনের কর্মকর্তারাও এই মেজরদের কথায় কাজ করতো। আজকে যেমন সমন্বয়কদের কথায় কাজ করে, বাইরের সমন্বয়ক এবং সরকারের ভিতরের সমন্বয়ক। সে সময় বাংলাদেশে যে 4টি সংবাদপত্র প্রকাশিত হতো সেগুলো ছিল সরকারের নিয়ন্ত্রণে। সেখানে সংবাদগুলো এমন ভাবে প্রকাশ করা হতো যে দেশে সবকিছু শান্ত রয়েছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে, সবাই নতুন সরকারকে মেনে নিয়েছে। আজকেও 2024-এ ঠিক তেমনি ঘটনা। কোনো সংবাদপত্র, কোনো টেলিভিশন বন্ধ করা হয়নি, কিন্তু শর্ত প্রযোজ্য যে সরকারের ভাষায় কথা বলতে হবে। দেশ ঠিক আছে, স্বাভাবিক আছে, সুন্দরভাবে চলছে। আজকে নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে সেটি দেখছেন। কিন্তু দেশে তখন ভেতরে ভেতরে একটা অস্থিরতা চলছিল। সেই সময়ের প্রকাশিত নানা সংবাদের মাধ্যমেও সেটি বেরিয়ে আসে। এই যে এখনো কিন্তু সরকারের বা দেশের ভেতরে একটা ব্যাপক অস্থিরতা চলছে, এবং কিছু কিছু গণমাধ্যম লিক করে কিছু কিছু সংবাদ প্রকাশ করেও দিচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সহ লোকজনকে গ্রেপ্তারের খবর প্রতিদিনই সংবাদপত্রে ছাপা হতো। আজকে 24-এ এসেও একই ঘটনা ঘটছে। অর্থাৎ 75-এর যে সিন, 75-এর যে অবস্থা, আজকে 2024-এর অনেক কিছুর মিল রয়েছে। আমি শুরুতেই বলেছি যে সেটি ছিল রক্তপাত, ক্ষমতার শীর্ষে রক্তপাতের মাধ্যমে। এবার রক্তপাত হয়নি, একটুর জন্য বেঁচে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সিনারি কিন্তু এক। 75 পরবর্তী সময়ে জয় বাংলা স্লোগান বাতিল হয়ে গিয়েছিল, জিন্দাবাদ স্লোগান এসেছিল। 75 পরবর্তী সময়ে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়া হয়েছিল। 75 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। আজকে 2024-এও পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়া হয়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধীর শক্তির ব্যাপক উত্থান হয়েছে।
ঠিক 75-24, এক ঘটনা। খুব একটা মোটা দাগে পার্থক্য আছে বলে মনে হয় না।